বাক্যটি ঠিক তীরের মতো মেয়েটার কানে ঢুকে, আর তার সারা অঙ্গ যেন আগুনের সমাচার। নুসাইবা কোটে আবৃত টেনে রাখা হাতাটা গুটিয়ে ফেলে। গম্ভীর ওই কণ্ঠ লোকের তার ভেতর অবধি নাড়িয়ে দিচ্ছে। হিদায়ত জ্ঞান মেয়েটার আগেও ছিল, এখনো আছে। বৃষ্টিতে ভিজেছে, মেয়েটা জানে। একটু অস্বস্তি লাগলেও ওড়না দিয়ে মুড়ে নিলে কালো রঙের কাপড়ে কিছু তো বাজে লাগবে না শরীর। তাও অন্যের কোট না বলে কি সে চুরি করে নিয়ে যাবে? তার ইচ্ছে করছে এই ঘামান্ডি লোককে সেই কথাটা শুনিয়ে দিতে, কিন্তু তার মুখটা বন্ধ রাখলো। সাহস কিংবা মন মানসিকতা ভালো একদম নেই তার মাঝে। সামনে পরিস্থিতি কি হতে যাচ্ছে মেয়েটার অজানা। পরক্ষণেই বেঞ্জামিনের দিকে তাকাইছে। লোকটা বাইরের দিকে চেয়ে তার পানে দৃষ্টি দিলে যেন পাপ লাগবে। অর্থাৎ লোকটা তার অবস্থা না দেখেই তার ভালোর জন্য কথা বলেছিল। ভিনদেশি একটা লোক, তার ভাষা বাংলা ভাষায় সুশীল আর অশ্লীল পার্থক্যের ফারাক করা দায়। বাংলায় হয়তো কথাটা অন্যভাবে বলতে চেয়েছিল, কিন্তু ভদ্র ভাষাটাই হয়তো সাজাতে পারেনি। সেই সব ভেবে নিল নুসাইবা 1 মিনিট, অতঃপর মাথা নিচু করে কৃতজ্ঞতা জানায়। থ্যাংক ইউ স্যার, আমি এটা রিটার্ন করে দিব। বেঞ্জামিনের দিকে আরও একবার মেয়েটার দৃষ্টি দেয়। লোকটা কেবল স্টিয়ারিংয়ের উপর রাখা হাতের আঙুল দুটো নাড়ায়, না তাকালো না কিছু বলল। এটাই নুসাইবার স্বস্তির নিঃশ্বাস। যেন সে আলগোছে গাড়ি থেকে নামে, কদম দ্রুত করে। মাথায় কেবল বাবার চিন্তা। শুকিয়ে যাওয়া অশ্রু আবারও গালে আঁকড়ে নেমে যাচ্ছে। বেঞ্জামিন গাড়িতে হেলান দিয়ে মেয়েটা যাওয়ার পানে চেয়ে রয়। পাশের সিটে আলতো স্পর্শ করে সেই হাত নিজের মুখের উপর ছোঁয়ায়। তোমার স্মেল। তোমাকে ছোঁয়া থেকে নিজেকে জোর করে সামনে রেখেছিলাম বিউটি। তুমি আমার ঝুলন্ত আসক্তি। যেদিন তুমি আমার নিচে বন্দী হবে, সেদিন আমার আত্মাকে তোমার আগুনে পুড়িয়ে নিতে আমি অপেক্ষা করছি। আর হ্যাঁ, তোমার পালানোর পথ আজীবন বন্ধ। রাশিয়ান ভাষায় এমন কঠোর আসক্তির সুর শুনলে নুসাইবা নিশ্চয়ই ভস্ম হতো, কেঁদে বুক ভাসাতো। লোকটা কেমন করে হাসে, চোখে লালসা, মুখেও প্রকাশিত। এই একটা মেয়ের জন্য কিভাবে যে এমন মনস্টার পাগলাটে প্রেমিক হয়েছে। বেঞ্জামিন ফোঁস করে শ্বাস ছাড়ে, ঘাড় ঘুরিয়ে নিল। একটা গার্ডের গাড়ি এবং তার 3 জন অ্যাসিস্ট্যান্টের গাড়ি তাকে সদার মতন এখনও ফলো করে, তবে 10 হাত দূরত্বে। বেঞ্জামিন গাড়ি থামালে অ্যালেক্স বেরিয়ে আসে গাড়ি থেকে, সাথে আসে ইথেন আর দোয়াদ। বেঞ্জামিন তখন ঠোঁটে সিগারেট চেপে রাগী ভঙ্গিমায় আইপ্যাড ঘাঁটছে। তার প্রেয়সীর কান্নার কারণ, হাসপাতালে দৌড়ে ছোটার কারণ বের করতে সময় লাগছে 5 মিনিট। অ্যালেক্স আগে থেকেই ঘটনা পড়েছে, আর সে এখন বিস্তারিত বলে। ম্যাডামের বাবার সিভিয়ার হার্ট ফেলিয়ার হয়েছে। মূল কারণ ওনাকে ফাঁসানো হয়েছে অপোজিট পার্টির নেতাদের লোভের কারণে। মিস্টার ইয়াসিন করাপশন করতে চায়নি, তাই সবাই মিলে তাকে ফাঁসিয়েছে অস্ত্র মামলায়, এবং সেটার অর্থ দিতে গিয়ে উনি দুদেশের এবং বিটির ব্যাংকের সকল টাকা হারিয়েছেন। সাথে লোন নিলে সেটাও দিতে পারেননি, যার সবটা দিতে উনি জাবিন গ্রুপও হারিয়েছেন। তবে তাদের ঘর হারায়নি, কেবল ঘর ম্যাডামের মায়ের নামে থাকায়। কিন্তু মিস্টার ইয়াসিনকে কেউই ছোটাতে পারবে না। ওনার সাথে বড় বড় দলের শত্রুতা হয়েছে। এমনকি হাসপাতালের ওনার একটু উন্নতি হলে উনি আবার জেলে, আর না হলে যাবেন কবরে। তার রাশিয়ান ভাষার সবটা বেঞ্জামিন শুনে ঘটনার ডিটেলস সে তার কথার সাথে মিলিয়ে দেখছিল। মেক শিওর দ্যাট সাইবাকে কোনো মিডিয়া ডিস্টার্ব না করে। বেঞ্জামিন দৃঢ় ভাষা আওড়ায় তার কথা। ইথেন দোয়া দুজনই বড় বড় নিউজ চ্যানেলকে আগে থেকে নোটিশ দিতে শুরু করে, সাথে পাঠানো হয় মোটা অঙ্কের টাকা। বেঞ্জামিনের ফ্রিকুচকে আসে, অ্যালেক্সকে জিজ্ঞেস করে, পলিটিশিয়ান ফ্যামিলি মেম্বার কই? আছে বস, পলিটিশিয়ান নাজিম, ওনার ভাই। কিন্তু যেহেতু ওনারা এইবার পজিশনে নেই, তাই হাত পা বাঁধা। অ্যালেক্স তার প্যাডে দৃষ্টি রেখে জানায়, ওয়েট, পলিটিশিয়ান নাজিমের অন্য যে ভাই পলিটিশিয়ান ছিল, ইয়াসিন তুমি জানিয়েছিলে? এটাই সেই? ইয়েস ইয়েস স্যার, আপনি জানতেন না? অ্যালেক্স কথাটা বলে মুখে হাত চেপে নেয়, মাথা কিছুটা ঝুঁকে ক্ষমা চায় সঙ্গে সঙ্গে। সরি সরি, মাই ব্যাড। আপনি বললে আমি মন্ত্রণালয়ে কল দিয়ে এই ব্যাপারের জন্য মিটিং ফিক্স। ডোন্ট নিড। বেঞ্জামিন তার রাশিয়ান ভাষায় ঝলসানো সুর শুনিয়ে
গাড়ি চালু করে ছুটতে থাকে গাড়ির ঢাকার প্রধান সড়কে। তার বোনের জন্য ছেলে ঠিক হয়েছে, তার চাচাতো বোন সাইবা। ও গড, বেঞ্জামিন খোঁজই নেয়নি মেয়েটার সম্পর্কে একটুও, তাতে এত বড় একটা নিউজ পাবে। ক্ষিশান্ত বেঞ্জামিন তার মানিব্যাগ খোলে, সেখানে মেয়েটার ছবি জলজল করছে, ঠোঁটের স্পর্শে মাতাল করে। সেখানে অত্যন্ত ইরোটিক ভঙ্গিমায় বলে, ডোন্ট ওয়ারি হার্ট, তোমার বাবা জেলে যাবে না। ডোন্ট ক্রাই লাভ, আমি আছি তো। সে এমনভাবে অধর দিয়ে ছবিতে স্পর্শ করলো যেন মেয়েটা তার সামনে, আর সে সরাসরি তাকে ছুঁয়ে দিচ্ছে। মেয়েটার লোকটার আত্মীয় হচ্ছে না কি হচ্ছে কিছুই যায় আসে না এই মনস্টার। মেয়েটা তো তার সব কিছুর ঊর্ধ্বে, তার আসক্তি, তার প্রাণ। সে মোবাইল বের করে ফোন করে কাউকে সাফ করে জানিয়ে দেয়, এই দুর্নীতির খবর তো জানেন? দুর্নীতির খবর ফাঁস না হলে আপনার অস্ত্রের ব্যবসার দুনিয়া জুড়ে কানেকশন সাথে আমার সাথে সকল ডিল আমি ক্যান্সেল করব। আঙুলে গুনতে পারবেন তো কত টাকা ডিল? অপর পক্ষের লোকটা থতমত, তার ঘাম বেয়ে পড়ে। দেশের গণ্যমান্য ব্যক্তি হলেও এই আর্ন বেঞ্জামিন নামক মানুষটার জন্য কত কালো টাকা পেয়েছে তার ব্যবসায় লাগিয়ে, সেটা আসলেই গুণে শেষ করে না। আর ডিল ক্যান্সেল করলে, সম্পদ সব বিক্রি করলেও কিচ্ছু আসবে না। এত টাকার জন্য আঙুল রাখবে না মনস্টার বেঞ্জামিন। মাফ করবেন, কিন্তু লোকটা আপনার কে হয়? ওনার জন্য আমি কেরিয়ার ফাঁস করলে আমার জীবন শেষ। তুই আমাকে প্রশ্ন করছিস? 1 মিনিট সময় দিচ্ছে, হয় আমার হাতে মরবি, নয় দুর্নীতি করছিলি সেটা স্বীকার করে বিদেশ গিয়ে সম্পদ ভোগ কর। আমি তোকে ল্যাংটা করলে চামড়া দিয়েও থাকতে পারবি না। ইটস আরন বেঞ্জামিন, ইউ নো। বেঞ্জামিনের বাংলা ইংরেজি কথা দুনিয়া ঘুরে উঠল লোকটা। সে মেঝেতে শুয়ে পড়ে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক আসবে, কিন্তু তাও ভালো এই কঠোর লোকটার হাতে পড়লে জীবন্ত রেখে ট্যাটু করবে গায়ের সাথে। মর্মান্তিক মৃত্যুর কথা ভাবলে দুনিয়া এক্ষুনি নিঃশেষ হবে। করছি, আমি স্বীকার করছি সব, আমাকে মাফ করবেন। লোকটার কথা শেষ হতে না হতে বেঞ্জামিন ফোন কাটছে, বিড়বিড় করে আওড়ায়। মাদারফাকার। নুসাইবা বাবার কন্ডিশন দেখে কান্নায় ভেঙে পড়ে খুব করুণভাবে। তার গায়ে জড়ানো এখনো বেঞ্জামিনের কোট, বিশাল সাইজের এই কোট পরে মির্জাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা হাতার দিকে বটে দিয়েছে সে, যেন হাত দেখা যায়। খুলে রাখতে চেয়েছিল, কিন্তু যদি হারিয়ে যায় সেটা ভেবে আর খোলেনি। হাসপাতালে তার চাচা এসেছে, নুসাইবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল একটু আগ অব্দি, কিন্তু এখন ফোন আসে, ভদ্রলোক বাইরে যায়। নুসাইবা বাইরে গ্লাস দিয়ে দেখতে থাকে তার বাবার চোখ দুটো, মুখটা কেমন হাহাকার করে বুকটা। মা আর হাবিবা চাচার বাসায়, মাকে কিছুই জানানো হয়নি। চাচি তাদের সকালে ডাকিয়েছিল জরুরি তলবে, কিসের সেই তলব মেয়েটা জানে না। অফিস শেষে সেখানে তার যাওয়ার কথা, কিন্তু কি থেকে কি হয়ে গেল। পুলিশ দুজনই দাঁড়িয়ে আইসিইউর সামনে। নুসাইবা বাবাকে আরেকটু দেখে পানি খেতে বের হয়। খিদে তার পেটটা অস্থির, পানির জন্য গলা শুকিয়ে কাজ। অফিসে স্ন্যাক্স সেকশনে শুধু এক টুকরো রোল খেয়েছিল, পরে তাড়াহুড়োয় সে পানিও খায়নি। তার মনে ছিল না। আইসিইউর এইদিকে একদম চুপচাপ নীরব, বিশাল মেশিনের শব্দ, দরজার আড়ালে দাঁড়িয়ে আসছে না মানুষজন, নেই একেবারে। মেয়েটা ফিল্টার খোঁজে, পেয়েও যায়। ফিল্টার চেপে পানি নেয় সে, ওয়ান টাইম গ্লাসে চুমুক দিলে মাথা চক্কর দিয়ে উঠছে, তাও সে নিজেকে সামলে নেয়। কিন্তু হাতটা ছুটে গ্লাসটা পড়ে যেতে নিলে সে মেঝেতে বসতে নেয়। তবে এর আগেই একজোড়া হাত তাকে আগলে নিল খুব পরম যত্নে। নুসাইবা তখন ঝাপসা চোখে দেখছে শরীরে শক্তি হারাচ্ছে, তাকে আগলে ধরে রাখা একটা লোক। বুঝতে পেরে সে শরীর ঝাঁকি দিয়ে সরিয়ে দিতে চায়, খামচি কাছে, অথচ লোকটা অনড়। নুসাইবা চোখ পিটপিট করে দৃষ্টি পরিষ্কার করে, সে লোকটার স্পর্শ থেকে মুক্তি পেতে চায়। মিস সাইবা, আর ইউ ওকে? পরিচিত সুর, এই যখন বুঝলো এটা আরন বেঞ্জামিনের কণ্ঠ, তখন মেয়েটা লাফ দিয়ে উঠে বসে। ধরফর করে তার বুক, অস্থির হয় পুরো শরীর। নুসাইবা মা, ঠিক আছিস তুই? নাজিমের কথায় মেয়েটা টনক নড়ে, সে সোজা হয়ে দাঁড়ায়। বেঞ্জামিন খুব সূক্ষ্মভাবে হাত সরিয়ে নেওয়ার সময় তার কোমর স্পর্শ করে, আর সেই হাতের আঙ্গুল নিজের অধরে ছোঁয়া আলগোছে সবার চোখের আড়ালে, যেটা মেয়েটা একদমই বোঝেনি। নুসাইবা বুঝতে পারছে না কি বলবে বা কি করবে। সে কোট খামছে নেয়, লজ্জা এতটুকু। লোকটার বাহুতে কেন ঢলে পড়েছে, কেন কেন কেন? ঠিক আছে। উনি তোর বসের পাশাপাশি কে জানিস? আমাদের ফালাকের হবু বউয়ের ভাই। তোদের জানাইনি এতদিন, কারণ ভেবেছি তোদের ফ্যামিলি আসলে বিশাল সারপ্রাইজ দিব। কেমন দিয়েছি বল মা?
তোর বাবা জানে আগে থেকেই? নাজিম কথাটা বলে হাসে, কিন্তু নুসাইবা যেন হাসতে ভুলে যায়। এই ধনী লোকটার বোনের বিয়ে হবে ফালাক ভাইয়ের সাথে, বিশ্বাস করতে যেন কষ্ট হয়। তবে চাচা নাজিমরাও কম না, বিশেষ করে ফালাক। সে যথেষ্ট অর্থের মালিক। তো শুধু তাই নয়, চাচাদের ঘর, ব্যবসা সবকিছুতেই আধুনিকতার আর শৌখিনতার বেঞ্জামিনদের থেকে কোনো অংশে বেশি না হলেও মোটামুটি আছে। শুনে খুশি হয়েছি। নুসাইবা মৃদু হাসার চেষ্টায়, অথচ তার চোখে তখনও পানি, একরাশ কষ্ট বাবার জন্য। আলাপ কর তোরা। বেঞ্জামিন বাবা, বসো তুমি এখানে। আমি দেখি ডাক্তারকে জানিয়ে আসি ইয়াসিনের এখন ভিজিটর অ্যালাউ কিনা। বেঞ্জামিন মেয়েটার পানে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মাথার কাপড় মেয়েটা আরও টেনে দেয়, ঠোঁটের সাথে ঠোঁট চাপে। বেঞ্জামিন কি থোড়ায় আত্মীয় স্বজনকে দেখতে আসা লোক? একদমই না। অসামাজিক জীব সে। তার ফ্যামিলি শুনলে অজ্ঞান হয়ে যাবে যে বেঞ্জামিন ফালাকের চাচাকে দেখতে এসেছে হাসপাতালে। তবে বেঞ্জামিন সবকিছু হতে পারবে তার সাইবার জন্য। সেখানে একটু সামাজিক হওয়া তো কোনো ব্যাপারই নয়। তোর বাবার কি অবস্থা এখন? বেঞ্জামিন কথাটা বলে নুসাইবা কিছুটা অবাক হয়। সে ঘাড় ঘুরিয়ে লোকটার দিকে দেখলো, বুঝে লোকটা পায়ের উপর পা তুলে মোবাইল দেখছে। বলা যাচ্ছে না স্যার, খুব ভয়। বলতে বলতে মেয়েটা চুপসে যায়। মনে আসে এই লোকটা কেমন। ঢোক গিলে সে যখন তোকে মাথা ঘুরিয়ে পড়ো রইছেন কি? তার কথার অর্ধাংশে প্রশ্ন করে বেঞ্জামিন। এবার মোবাইল রেখে দৃষ্টি সোজা মেয়েটার অবয়বে দেয়। নুসাইবা মুষড়ে উঠে সে ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসে। জানি না কেন আপনি আমাকে এমন সময় প্রোটেক্ট করতে আসেন। না হয় আমি কখনো পড়ি না, অন্যের সামনে তো না, একদমই না। লো আয়রনের জন্য মেয়েটার শরীর তখন আরো দুর্বল, মস্তিষ্ক ছিমছিম করছে। এরই মাঝে নুসাইবা হঠাৎ খেয়াল করে তার ঘাড়ে স্পর্শ করছে বেঞ্জামিন। শুধু স্পর্শ নয়, বরং আলতো ছুঁয়েছে ওনার উপর ঘাড়েই। তারপর সেই হাত গালে নামিয়ে থামায় নরম ত্বকে লোকটার পুরুষালী আঙ্গুলের অমায়িক স্পর্শ। অতঃপর শুনতে পায় লোকটার গভীর টোনের ভয়াবহ এক লোমহর্ষকর হুমকি। অন্যের সামনে পড়ার কোনো চান্স নেই সাইবা। অন্য কি তোমাকে ধরার কে? দেখার সাহস করলেও আমার হাতে মরবে, যাকে বলে গ্রুসাম ডেথ। ডু ইউ নো হোয়াটস দ্যাট মিন, বিউটি? খবরদার, খবরদার মিস্টার বেঞ্জামিন, আমার গালে একদম স্পর্শ করবেন না। চরিত্রহীন লোক, লম্পট, ডোন্ট টাচ মি। মেয়েটার কণ্ঠে তেজ, অথচ শব্দ ফিকে। শরীরের সকল শক্তি হারিয়ে আসার উপক্রম। এক ফোঁটা জল গালে গড়িয়ে পড়ে। শরীরের উত্তপ্ত ভাব হাজার গুণ বাড়ে। বেঞ্জামিন তার হাতটা সরিয়ে নিয়েছে। মেয়েটার কথায় ক্রোধ ফেটে পড়েছে। না, তার হাত শটান মেয়েটার গাল ছুঁয়ে মাপছে তার উষ্ণতা। এক সেকেন্ডের মাঝে মেয়েটা আবার ঢলে পড়তে নিলে বেঞ্জামিন তার কোমর আঁকড়ে নেয়, নিজ কোলে টেনে তুলে। নাজিমের পদধ্বনি শুনলে সে দাঁড়িয়ে যায় দ্রুত। নুসাইবাকে কোলে তুলে মেয়েটা অজ্ঞান। হাত একটা বেঞ্জামিনের গায়ের সাথে লেপ্টে আছে, আর একটা ঝুলন্ত। চুলগুলো দুলছে খুলে। মাথার কাপড়টা ঠিক বেঞ্জামিনের কবজির সাথে আটকেই রইল। নাজিম এসে তাদের দেখে চমকে ওঠে। ভদ্রলোক আমতা আমতা করতে নিলে বেঞ্জামিন ইংরেজিতে বেশ কঠোরভাবে বলে উঠছে, ওর শরীর অত্যন্ত গরম, সেন্সলেস হয়েছে। বলেন কি হঠাৎ? নাজিম এসে মেয়েটার কপালে হাত দেয়। সত্যি তো আগুনের মতো তাপ আসছে। ইমার্জেন্সি ওয়ার্ড কোন দিকে? সে মেয়েটাকে নিয়ে হাঁটা অবস্থায় বলল। লিফটে 3/4 ফ্লোরে। নাজিমের কথা কেবল শুনল সে, অথচ কাজ করছে নিজের মতন। লিফট এঙ্গেজ থাকায় বেঞ্জামিন সিঁড়ি কাটিয়ে 7ম তলায় থেকে নেমে যাচ্ছে দ্রুত। নাজিমের হাঁটুর সমস্যা থাকায় সে সিঁড়ি দিয়ে নামার ঝামেলাই করল না। লিফট খালি পেল আরও 8 মিনিট পর। বেঞ্জামিন এমার্জেন্সি ওয়ার্ডের সামনে পৌঁছে ডাক্তার কল করে সে নিজেও ভেতরে যায়। প্রথমে ডাক্তার যেতে দিচ্ছিল না, পরে বেঞ্জামিন নিজের পরিচয় দিল। ডাক্তার কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে, ফের সম্মানের সাথে তাকে অনুমতি দেয়। ডাক্তারের সামনে নুসাইবার হাত একটুও ছাড়ল না লোকটা। উষ্ণ সেই হাত ধরে রইল আলগোছে। মেয়েটার গালে অশ্রু দাগ বসেছে, চোখজোড়া কেমন মলিন, চোখগুলো কপালে ছড়িয়ে রইল। সে হাত এগিয়ে সরিয়ে দেয় চুলগুলো। নাজিম সরাসরি এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে। সে ভালো পরিচিত একজন পলিটিশিয়ান। তাকে দেখেই বিনা কথায় ভেতরে যেতে দেয়। বেঞ্জামিনের সিক্স সেন্স সক্রিয়। নাজিমের উপস্থিতি টের পেয়ে সে সরে যায় মেয়েটার অবয়ব থেকে। ডাক্তার, আমার মেয়েটারও ঠিক ছিল, হঠাৎই অজ্ঞান হয়ে যায়।
হ্যাঁ, জানিয়েছে ওনার হাজব্যান্ড। ডোন্ট ওয়ারি, হাই স্ট্রেস অ্যান্ড লো আয়রনের জন্য জ্ঞান হারিয়েছে, জ্বরও এসেছে, শরীর খুব দুর্বল, খাবার ঠিকমতো খেতে হবে। আজ এডমিট থাকুক, চ্যালেঞ্জ চলবে। ডাক্তার হানি তার বক্তব্য শেষ করে আবারও মন দেয় নুসাইবার দিকে। নার্সকে তার হাতে ইঞ্জেকশন পুশ করার জন্য নির্দেশ দেয়। নাজিম খুব লজ্জা পায় ডাক্তারের কথায়। বেঞ্জামিনের চেহারায় গম্ভীরতার ভাব সদার মতন। লোকটা আবারও মাইন্ড করেনি তো। নাজিম ইতস্তত বেশ ধীরে বেঞ্জামিনকে বলল, ডাক্তারের কথায় মাইন্ড করবেন না প্লিজ। নো ইস্যু। বেঞ্জামিন ছোট্ট করে জবাব দেয়, কিন্তু তার ভেতরটা পুড়ছে। ডাক্তার তাকে নুসাইবার হাজবেন্ড বলেছে, এটাই লোকটার পরিপূর্ণতা। সে পাচ্ছে না মেয়েটাকে জড়িয়ে তার গলায় মুখ ডুবিয়ে রাখতে, ভালোবাসায় ঘেরা দৃষ্টি দিয়ে শুয়ে থাকতে, মেয়েটার অস্তিত্বে কেবল নজর দিতেই পারছে। পকেটে 2 হাত গুছে সে মনে মনে আওড়ায়, ইয়েস, আমার হাজব্যান্ড, হার লাভার, হার ডেস্টিনি, হার কেজ, এভরিথিং। কিছু সময় পর নুসাইবাকে কেবিনে শিফট করে বেঞ্জামিন বেরিয়ে যায় হাসপাতাল থেকে। ইয়াসিনকে দূর থেকে এক ঝলক দেখছে কেবল, কারণ তাকে দেখার নাম করেই আসা তার এইখানে। গাড়িতেও বসে মানব অস্থির। মেয়েটার দেখাশোনা করার জন্য নাজিমকে দিয়ে হাই স্যালারি দক্ষ নার্স ঠিক করেছে, যার পে বেঞ্জামিন করলো। নাজিম একদমই এমনটা করতে দিতেই চায়নি, কিন্তু বেঞ্জামিন পে করে বেশি কথাও বলেনি। বাঙালিয়ানদের মতন জোর জবরদস্তি পছন্দ করে না সে, সেটা ভেবে নাজিম আর কিছু বলার চিন্তাও করেনি। বেঞ্জামিন নামক লোকটা টাকা গুনেও শেষ করা যাবে না। শুধু কি তাই, বেঞ্জামিনের নির্দেশে ইথান সেই নার্সকে দিয়ে নুসাইবার কেবিনে রাখা জন্য পেন ক্যামেরা দিয়েছে, যার সরাসরি অ্যাক্সেস বেঞ্জামিনের মোবাইলে। গাড়ি চালু করার আগেও বেঞ্জামিন মোবাইলের স্ক্রিনে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। সে এখনও ঘুমিয়ে। পেশেন্ট ক্লথ মেয়েটাকে একদম ছোট বাচ্চা লাগছে। বেঞ্জামিনের কিচেন। বেঞ্জামিন আঙুল বুলায় স্ক্রিনের উপর, স্ফীত সুরে আওড়ায়, কি নিয়ে তোমার অত স্ট্রেস লাভ? বেঞ্জামিনের ফ্রুকুচকে আসে। সেই মেয়েটার জন্য উন্মাদ হয়ে আছে। ফোন করে লোকটাকে, অ্যালেক্সকে জরুরি কিছু কথা বলে। বেঞ্জামিন তার বাংলোতে ফিরে যায়। সার্ভেন্ট সকল কাজে মগ্ন। আজ রাতের তার ফ্যামিলি আসছে বিটিতে। বৃদ্ধ একজন সার্ভেন্ট গাড়ি ঢুকতে দেখে আগেই তৈরিকৃত খাবার বেডরুমে রেখে আসে বেঞ্জামিনের। এটাই সে রুটিনে লেখা পেয়েছিল। বেঞ্জামিন কোল্ড শাওয়ার নেয়, কোমরের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। লুজ টাওয়ালের কারণে তার কোমরের ট্যাটু দৃশ্যমান। বাহুর ওপরের দিকে নুসাইবার জন্য করা ট্যাটু জলজল করে। খাবারের প্লেটে দৃষ্টি বুলায়, খাওয়ার রুচি নেই। মেয়েটার জন্য পুরো শরীর অস্থির হয়ে আছে। সিগারেট জ্বালিয়ে ঠোঁটে চাপলো। দরজায় নক করার শব্দ হয়। বেঞ্জামিন আলগোছে। বেডরুমের দরজার পাশে লাগানো মিনি মনিটরে দেখে অ্যালেক্স এসেছে। যা খাদি। স্যার, ম্যামের ব্যাপারে ইনফো রেডি করেছি। তার গভীর শব্দে অ্যালেক্স ভেতরে ঢুকে হাতে আইপ্যাড গলা পরিষ্কার করে বলে উঠছে। বেঞ্জামিন খাট তুলে তাকায়, আইপ্যাড নিয়ে আঙুলের ইশারায় তাকে যেতে বলে। অ্যালেক্স চলে গেলে বেঞ্জামিন আইপ্যাডে নজর দেয়। 4 জনের ছবি স্পষ্ট ফুটে উঠেছে। ইয়াসিন, হেনার নাম, তাদের ছবি পাশাপাশি, আর বাকি 2 বোনের ছবি তাদের নিজ পরাপর। আরেকটা পেজ উল্টায়, যেখানে তাদের ফ্যামিলি হিস্টোরি সাজানো আছে। খুবই সোজা সহজ বাঙালি ফ্যামিলি, তবে বাবা পলিটিশিয়ান, মায়ের একটু মেন্টালি প্রবলেম আছে। আর নুসাইবা লেখাপড়া স্থগিত রাখলো, ছোট বোন কলেজে। এতটুকুই, না কোনো বিশাল বর্ণনা, না কোনো বিবাদ। বেঞ্জামিন আইপ্যাডে রাখলো পাশে, চেয়ারে গা এলিয়ে দেয়, হাতে থাকা সিগারেটে মন দিয়ে ফোঁকে। মোবাইলের স্ক্রিনে মেয়েটাকে দেখতে থাকে। এখন সে সজাগ। নার্স তাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। বেঞ্জামিন কিছুটা হাসে। তার হাসি স্বাভাবিক না, সে স্বাভাবিক হাসতে জানেই না হয়তো। স্ক্রিনে তাকিয়ে অত্যন্ত হাস্কি সুরে আওড়ায়, আমি চরিত্রহীন লম্পট। আমি নিচের দিকে আঙুল দেয় সে। সেই আঙুল আবার স্ক্রিনে বিচরণ করে। জুম করে মেয়েটা ঠোঁটের দিকে একদম স্পষ্ট ফুটিয়ে তোলে। সে তার অধর ছুঁই ছুঁই করে শুথোয়। হ্যাঁ ইয়া, আমি লম্পট চরিত্রহীন অনলি ফর ইউ মাই শাই কিটেন, মাই ম্যাডনেস। একবার আমার নামে সিল মারি, এরপর বুঝবে লম্পটের চোখ কি সিলেক্টিভ, গভীর, স্পর্শে কি মাতলামো। তখনই তার মোবাইল বেজে ওঠে। রাশিতে গুরুত্বপূর্ণ ফোন কল। কানে মোবাইল রেখে বিপরীতে কথা শুনে আওড়ায়, হাফ ডেট রাখো বাস্টার্ড। তার কপালে আমার হাতে লাশ হয়ে জীবন্ত রক্তিম ট্যাটু নিয়ে মরার জন্য দুনিয়া আসছে।
কি অদ্ভুত ঠান্ডা মাথার খুনি এই লোক, যার মনস্টার হৃদয় কেবল একটা পুষ্পের জন্য, মায়ায় সমাহার, বাকিদের জন্য সেই হৃদয় নেই উষ্ণতা ছিটে ফোটা। নুসাইবা এক রাতেই অনেকটা এনার্জেটিক ফিল করছে। গতকাল থেকেই সে বেঞ্জামিনকে বলা কথাগুলো কম হলেও হাজারবার ভেবেছে কিভাবে সে না বুঝে লোকটা কি বলেছে। নার্স থেকে শুনলো লোকটা তাকে কোলে করে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে এসেছিল। তখন হয়তো নুসাইবা অসুস্থতায় অস্বাভাবিক আচরণ করেছিল, তাই লোকটা গালে হাত দেয় নাকি দেয় না, লোকটা কী সব যেন বলেছিল। কিছুই মাথায় কভার করছে না, শুধু মনে আসছে সেই লোকটাকে চরিত্রহীন লম্পট। বলেছে তার যদি চাকরিটাই চলে যায়। লোকটাকে ক্ষমার পাত্র বলে মনে হয় না। মেয়েটা খুব করে দোয়া করে চাকরিটা যেন থেকে থাকে, বিনিময়ে সে মাপ চাইবে। নুসাইবা নিজের কাপড় পরিবর্তন করে। হাবিবা এসেছিল ভোরে। তাদের বাবার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে, আরও বেশ কয়েকদিন থাকতে হবে ওনাকে হাসপাতাল। নুসাইবা কমলা রঙের একটা সুতির থ্রি পিস পরে, মাথায় হাফ করে একটা হিজাব চানি কালো রঙের, জিন্সার রঙের চুলগুলো খোলা রেখেছে। হাবিবা সব কিছুর গোছাতে গিয়ে দেখতে পায় বেঞ্জামিনের কোট। সেটা হাতে নিয়ে বোনকে জিজ্ঞেস করে, আপু, এটা কার? এখানে কিভাবে এলো? নুসাইবার হাতের ক্যানোলা খুলেছে তখন নার্স। সে একবার হাবিবার দিকে তাকে আবার মাথা নিচু করে হাত দেখে। আমার বসের, ওনাকে দিতে হবে আজ। আমি একটু আগেই বেরোচ্ছি, ড্রাইভ ওয়াশে দিব এটা, তাই। পারবে তুমি? আজকে অফিস করার খুব দরকার। শোরুমে আজকে না যাও? বাবার গাড়িও নেই, সব সিলগালা। যদিও মামলার জন্য ঝামেলা নেই আর, কিন্তু কিন্তু বাবা অনেক দেশের ব্যাংক থেকে যে লোন নিয়েছিল, আমাদের সব কিছু ব্যাক আসলেও ওদের ঋণ শোধের জন্য সব নিয়ে নিচ্ছে। শুধু ঘরটাই রইল আমাদের। আমি বুঝছি না কিভাবে এই কয়দিন সংসার চলবে। বাবাও অসুস্থ, সুস্থ হলে না হয় কিছু চিন্তা করতো। হাবিবা চিন্তিত সুরে বলে উঠছে। নুসাইবা নার্সের হাত থেকে ছাড়া পেয়ে এগিয়ে যায় বোনের নিকট, মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি তো। জবে ভালোই টাকা দেয়, আর কয়েক মাসে ভালো সেভিংস হয়েছে। সেটা দিয়ে বাবা কিছু করা অবধি চলবে। বা না করলেও সমস্যা নেই, আমার স্যালারি মোটা আছে। ওদের হ্যাপি ফ্যামিলি, হ্যাপি হ্যাপি চলবে। নুসাইবা হাসে। তার হাসিতে হাবিবা বোনকে জড়িয়ে ধরে। বেস্ট বেস্ট। আমার হাবিও। আপু, তোমার বসের কোড বলেছ? দ্যাট মিন্স ফালাক ভাইয়ের ওয়াইফের ভাই? হ্যাঁ, এত রিচ উনি, ওনার ফ্যামিলি আমি ভেবে পাই না। এখানে উনি শোরুম নেওয়ার রিজনটা কি জানতেও চাই না। এত বড়লোক মানুষ, শখের কি আর শেষ আছে? উনি বস হয়ে ভালোই হয়েছে, স্যালারি অনেক অনেক বেড়েছে। বিপদটা আসলো পথ না দেখলেও আগে, এখন পথ দেখছি। আলহামদুলিল্লাহ। নুসাইবার জবাবে হাবিবা আরও কিছু বলতে চায় কিন্তু বলে না। বোন তখন ব্যস্ততায় কোটটা পকেটে করছে। হাবিবাকে নুসাইবা জিজ্ঞেস করে, বাবার সাথে থাকবি তুই, নাকি কলেজে ড্রপ করে দিব? আমি এখানে আছি, মা বাসায় ভালো আছি চাচির সাথে। বাবা একটু ব্যথা পেয়ে বাসায় রেস্টে বলেছি। কাল তুমি আর আজ আমরা দুই বোন বাবাকে সামলাচ্ছি, এটা শুনে মা আর চিন্তা করলো না, নিজেই সেখানে থাকবে বলেছে। মা নাকি বাবার এমন কষ্ট নিজ চোখে দেখতেই পারবে না। ইস, এমনি বলছে। দেখবে একটু পরেই তোকে ফোন করবে, বাবার জন্য কাঁদবে, বাড়ি ফিরতে চাইবে। নুসাইবা বলতে বলতে হাবিবার ফোনে কল আসে মায়ের। সে বোনকে দেখিয়ে বলে, লাভ বার্স, এতে ভালোবাসা মাশাল্লাহ। তুই বাবার দিক থেকে কিছুটা সময় পর মায়ের কাছে ফির, মাকে বাসায় নিয়ে আয়। বলবি বাবা থাইল্যান্ড গিয়েছে কাজে, চোট ভালো হওয়ার পর পর ইমার্জেন্সি কাজের জন্য যেতে হয়েছে। আমি বেরোলাম। নুসাইবা বেরিয়ে যায়। বাইরে তপ্ত রোদ, খাবারের প্রতি আর অনীহা করা যাবে না একদম। নুসাইবা বোনকে সাহস তো দিয়েছে, কিন্তু নিজেই তো ভেতরে শূন্য। চাকরি যদি চলে যায় সে কি করবে? মেয়েটার মাথা ঝিমঝিম করছে। লিফটে উঠছে, নিচে নামতে নামতে ফোন চেক করে সে ইথেন নামক গ্রুপ অ্যাডমিন মেসেজ দিয়েছে গতরাতে ইংরেজিতে। অফিসের গাড়ি সবাইকে পিক আপ অ্যান্ড ড্রপ করবে, যার যা লোকেশন দিয়ে রাখুন। অফিসের গ্রুপ, তার মানে চাকরিটা আছে। অফিসের সবাই লোকেশন দিয়েছে। নুসাইবার এই যাত্রায় চোখের জল জমে। তাদের শখের গাড়িটা নেই, হারিয়েছে। ভাগ্যিস অফিসের থেকে এটা ব্যবস্থা করলো, না হয় রাস্তায় গাড়ি খোঁজা খুবই কষ্ট লাগে তার। কখনো তো তেমন করেনি যে, তবে তার লোকেশন
দেওয়া হয়নি। সে গোটা অক্ষরে তার লোকেশন লিখে, যদিও আজকে অফিসের গাড়িতে যাওয়া হবে না ভেবেছিল সে। নিচে নামলে মেয়েটা তাদের স্যারের এক সাঙ্গকে দেখে কিছুটা অবাকই বনে। লোকটা তাকে দেখা মাত্র এগিয়ে আসে। ম্যাম চলুন। তার হাতে জিনিসগুলো নিতে চাইলে নুসাইবা হাত সরিয়ে ফেলে। আরে লাগবে না। আপনি আপনি এখানে কেন? আমার লোকেশন তো এটা না। সে ভয়ে বলে, যাক চাকরিটা আছে তার, তাহলে একদম শিওর। আমরা জানি আপনি অসুস্থ, তাই এখান থেকেই নিতে এলাম। ইতেন বলে ওঠে, ওই লোকটার অ্যাসিস্ট্যান্টগুলো তার মতো এমন বিশাল না হলেও কম না। নুসাইবা কোটের পকেটে হাত রাখে। গাড়িতে উঠে দেখে সে একাই এই গাড়িতে। নুসাইবা গলা পরিষ্কার করে কিছুটা, গালে আঙুল ঠেকিয়ে প্রশ্ন করে, বাকিদের লোকেশন কোথায়? এটা শুধু আপনার জন্য। মানে? আপনার বাসা অনেক দূর বাকিদের কাছে, তাই আমরা আপনাদের সিঙ্গেল গাড়িতে পিক আপ অ্যান্ড ড্রপ করবো। ও আচ্ছা আচ্ছা, গাড়িটা এইদিকে থামান প্লিজ। নুসাইবা বলতে বলতে গাড়ি থামে। সে নামতে নিলে ইথেন গাড়ির লক খুলে না, বরং প্রশ্ন করে, এনি প্রবলেম ম্যাম? নামতে তো দিন আমায়, ড্রাইভার সে দোকানটায় যাব। তার কথা ইথেন নামে গাড়ি থেকে। দরজা অল্প খুলে প্যাকেট নেওয়ার জন্য হাত বাড়ায়। আমাকে দিন। আমার কাজ, আমি পারবো। কিন্তু আমার বস আমাকে শুলে তুলবে। নুসাইবা না বুঝে জিজ্ঞেস করে। আমাকে দিন ম্যাম। নুসাইবা আর কথা বাড়ায় না, সে এমন মেয়েই না। প্যাকেটটা দিলে ইথেন দৌড়ে চলে যায় দোকানে। ড্রাই ওয়াশ করলে সময় লাগে 1 দিন বা 2 দিন। সেই হিসেবে প্যাকেট দিয়ে চলে আসে ইথান। ম্যাম পরশু দিন পাবেন। বিলের জন্য পাশ থেকে টাকা বের করে সে টাকা দিতে নিলে ইথেন ড্রাইভিং করা অবস্থায় মানা করে। লাগবে না ম্যাম। আপনি এত কথা কেন বলেন? বলেই সে টাকা হ্যান্ড ব্রেকের পাশে রেখে দেয়। ইথেন চুপ মেরে যায়। ম্যাডামের তো ভালোই মেজাজ আছে, সেটা কি তার বস জানে? ইথেন হাসে আলগোছে। নুসাইবা অফিসে যাওয়ার মাত্র নিজের ক্যাবিনে ঢুকে পাশের কেবিন খালি। ঘামান্ডি লোক এখনো আসেনি। নুসাইবা পৃষ্ঠায় কয়েকবার চেষ্টা করে অ্যাপোলজিটা লেটার লেখার, কিন্তু তার একবার হাত কাঁপছিল। সে ABC সব এলোমেলি হয়ে যাচ্ছে। এর মাঝে ঠকঠক জুতার শব্দ। নুসাইবা চিঠি দুমড়ে মুচড়ে ফেলে। আবার একটা সাদা কাগজে শুধু সরি স্যার লিখে মেয়েটা মাথার আধা হিজাবটা ঠিক করে চুপ করে স্কেচ বুক নেয়। জ্বরের গতিতে পাশের কেবিনে বলিষ্ঠ লোকের বিচরণ। নুসাইবা আর চোখে একটাবার দেখে পরিপাটি মানবের মুখে সদা গম্ভীরতা। অহংকারের শেষ কই? মানুষ এক ধাপ সিঁড়ি উঠলেই অহংকারের শেষ থাকে না, আর সেইখানে এই লোক তো বিরাট ব্যাপার একজন মানুষ। নুসাইবা পায়চারি করে, নিজের স্কেচে মন দেয়, কিন্তু খেয়াল করে না পাশের লোকটা এক দৃষ্টিতে তাকে স্ক্যান করে যাচ্ছে। বেঞ্জামিন মেয়েটা টেবিলের উপর ঝুঁকে থাকা অবয়বে পানে চেয়ে রয়। মাথায় কাপড় না দিয়ে অন্য স্কার্ফ দিয়ে মাথার অর্ধেক ঢেকেছে। অরেঞ্জ কিটেন সেজেছ? Then come to me. Sit on my lap. I'll pet you like a shy kitten. লোকটা চোখ দিয়ে মেয়েটাকে ভস্মই করে দেয় যেন আদরের ভঙ্গিমায়। মেয়েটা হালকা নড়লে স্কার্ফ সরে সাইডের দিকে কিছুটা পাশ বোঝা যায়। বেঞ্জামিন চোখ ফিরিয়ে নিয়েছে, না নেয়নি, একটু পলকও ফেলেনি সে, বরঞ্চ চেয়ারে বসে তার শার্টের বোতাম খুলে দুটো তার রূপসীর দিকে ফিরেই মুখের উপর হাস রাখে। You're burning me with your charm, Saiva, and I'm taking this like an erotic lover. But তুমি আমার বার্নিং রোমান্টিক ডিজায়ার কিভাবে সহ্য করবে? এরই মাঝে বেঞ্জামিন খেয়াল করলো মেয়েটা উঠে আসছে। বেঞ্জামিন সোজা হয়ে বসে, চেহারা একদম বিরক্তি ভাব, গাম্ভীর্যতা যেন আকাশ ছোঁয়া। বেঞ্জামিনকে গত রাতে থেকে আজ অবধি নুসাইবার সব মেডিকেল ডিটেলস জানে অ্যালেক্স, যা নার্স জানিয়েছিল অ্যালেক্সকে। মেয়েটা সুস্থ, তবে খাবার দাবার ঠিকভাবে খাওয়ার নির্দেশ দিয়েছে। তাই তো সে সকালে গাড়ি পাঠায়, কারণ বেঞ্জামিন জানে মেয়েটা অফিস আসবে, এখন তার উপর দায়িত্ব পড়েছে, আর বড় মেয়ে হিসেবে সেই দায়িত্ব নেবে। লক্ষ্মী একটা পরিচয়। নুসাইবা অনেক সাহস সঞ্চয় করে বেঞ্জামিনের কেবিনে আসে অনুমতি নিয়ে। বেঞ্জামিন তার স্বাস্থ্য সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো না। নুসাইবা ভেবে নিল সত্যি লোকটা
এক্সট্রা কথার মানুষ না, যেটা তার জন্য একটা স্বস্তি। সে চিঠি এগিয়ে দিয়ে বেঞ্জামিনকে বলে হচ্ছে। স্যার এটা নিন। বেঞ্জামিন টেবিলে আঙুল দিয়ে শব্দ করে। নুসাইবা সেখানে রাখে সেটা। কাগজটা তুলে সরি লেখা দেখে সে প্রশ্ন করে, ফর হোয়াট? লোকটা কি মনে নেই নাকি? কিন্তু নুসাইবার স্পষ্ট মনে আছে লোকটা কি বলছে, সেটা মনেই নেই। কিছু বললেও সোম অবশ্য, কিন্তু তার চোখ বন্ধ হওয়ার আগে লোকটাকে সে কি বলেছে সেটা সত্যি, একদম সত্যি। আসলে আম, আসলে কালকে আমি অজ্ঞান হওয়ার আগে উল্টাপাল্টা কথা বলেছি আপনাকে, তাই। আমি জানি গতকাল যা বলেছি আমি তোমাকে সেটা ভ্রম ভেবে উড়িয়েছ, বাট ইট ওয়াজ এ হার্শ ট্রুথ। তোমার বলাটাও সত্যি, কারণ আমি আসলে একটা লম্পট তোমার জন্যে। মনে মনে বলে নুসাইবাকে ভিউ কুচকে বলে, কি বলেছিলেন? আমি আপনাকে লম্পট চরিত্রহীন বলেছিলাম, এই জন্য সরি। আমি সত্যি সরি স্যার। নুসাইবা মুখে হাত রেখে আওড়ায়। সে লজ্জা এতটুকু, কিন্তু তাকে অবাক করে দিয়ে বেঞ্জামিন চেয়ারে হেলান দিয়ে চোয়ালে হাত ঘষে বলে, আমি আসলে লম্পট অ্যান্ড চরিত্রহীন। না না স্যার, আপনি লম্পট চরিত্রহীন। কথাটা বলতে গিয়ে মেয়েটা থেমে যায়। বেঞ্জামিনের সরু দৃষ্টি তার দিকে। লোকটার ব্রাউন আইস যেন তার সত্তায় প্রথম নজর দিল, আর মেয়েটা কেঁপে ওঠে। সেই আন্তাজেই এক পা পেছায় না। লোকটার চোখে কোনো লালসা বা হেও নেই। নজর তার বদ্ধ সূক্ষ্ম, ঈগলের মতো ধূর্ত। সেই নজর পরখ করে নুসাইবা, যেন কথা বলতে ভুলে গেছে। লোকটা কি লম্পট চরিত্রহীনের বাংলা জানে, নাকি না জেনেই, কিংবা জেনেই তাকে অপমান করছে, মানে চাকরি থেকে বের করে দিবে? এই মুহূর্তে চাকরি চলে গেলে নুসাইবা একেবারে দিগাদিগ হারিয়ে ফেলবে। স্যার আপনি চরিত্রহীন লম্পট কিভাবে? এটা বাংলা মিস সাইবা, আপনি এখন আসতে পারেন। লোকটার দৃষ্টি তখন টেবিলে রাখা ফাইলের দিকে। নুসাইবা ভাবে তার চাকরি শেষ, আখিতে জল জমে, কিন্তু পড়তে দেয় না। মেয়েটা ভারী শক্ত করে তার সত্তা। তারপর হাত জোর করে লোকটাকে বলে হচ্ছে, স্যার আমি সরি, সত্যি সরি। আমার ভুল হয়েছে আপনাকে উল্টাপাল্টা কথা বলে। স্টপ দিস ড্রামাস। আপনি কাজে মন দেন। গেট লস্ট। বেঞ্জামিন ফাইলে তাকিয়ে উত্তর দেয়। নুসাইবার অপমানে মুখটা এতটুকু হয়ে যায়। তার জোর করে রাখা হাত দ্রুত সোজা করে খামচে ধরে কামিজের অংশ। তার মানে চাকরি যায়নি তার। সে দ্রুত মুহূর্তে হেসে উঠতে চাইলেও গেট লস্ট শুনে হাসিটা আকাশে উড়ে যায়। খামাঞ্জি লোকের সাথে ভালো কথা বের হওয়ার প্রশ্নই আসে না। সে আবারও সরি বলে বেরিয়ে যায়, কিন্তু কেবিনের সামনে দাঁড়ালে তার হুট করে হাসি আসে। সামহাও এই রাশিয়ান ঘামান্ডি লম্পটার চরিত্রহীনকে বাংলায় কোনো ভালো শব্দ মনে করেনি তো? কথাটা ভেবে সে মুখে হাত দিয়ে কিছুক্ষণ হাসে, তারপর নিজেই মাথা দুই দিকে দুলিয়ে আপনা আপনি বলে হচ্ছে, উফ, যা ইচ্ছে ভাবুক শয়তান লোকটা, আমাকে ঝটকি দেয়। হাউ ঘামান্ডি হি ইজ। মেয়েটা মুখ ভেঙচি কাটে বেঞ্জামিনের অফিসের দরজার সামনে। পরে নিজের কেবিনে গিয়ে দেখতে পায় পাশে কাচের দেয়ালে লোকটা পর্দা দিয়ে রাখলো, অর্থাৎ নুসাইবার দিকে থেকে লোকটাকে দেখা যাচ্ছে না। সে আর ভাবলো না কিছুই। মাঝে মাঝে এমন করে বেঞ্জামিন। মাথার কাপড় ঠিকভাবে সেট করে সে দীর্ঘশ্বাস ফেলে। যাক, চাকরিটা তার বেঁচে গেছে। এখন থেকে লোকটাকে কিচ্ছু বলার আগে 100 বার ভাবা লাগবে তার। অন্যদিকে বেঞ্জামিন মেয়েটার সব কীর্তি সিসিটিভির দেখে। তার অদর বাঁকা হয়ে আসে, যাকে বলে স্মার্ট, অর্থাৎ ঠাট্টারূপ হাসে। লোকটা এইভাবেই হাসতে জানে। মনস্টারের এই রূপ দেখলে আন্ডারওয়ার্ল্ডের বাকিরা সত্যি মূর্ছা যেত। বেঞ্জামিন মেয়েটার দেওয়া অ্যাপোলজি লেটারটা আবার পরে সেই সরি লেখাটার উপর অথচ আবেশে ভাঁজ করে পকেটে রাখে। মোবাইলে মেয়েটার ছবিতে আঙুল বুলিয়ে অত্যন্ত নিঃসালো শব্দে আওড়ায়, You could have kissed me, Rubushi, instead of handing me apology later. পরক্ষণে সে চিঠির বুকের পাশে চেপে ধরে, চেয়ারে গা এলিয়ে দেয়। My Saiba. লোকটা পর্দা সরায়। নুসাইবা মনোযোগ দিয়ে কাজ করছে স্কেচ বুকে। পর্দা সরছে বুঝলেও নুসাইবা সেদিকে ফেরেনি। এই লোকের সাথে আর কখনো বাড়তি কথায় জড়ানো যাবে না। মেয়েটা কাজ করে মন দিয়ে, আর তার আশিক বাঁকা দৃষ্টিতে তার সত্তা গিলে খায়। বেঞ্জামিনের দুনিয়া মেয়েটাকে নিয়ে অনুভূতির ফোয়ারা তিল তিল করে বাড়ছে, কমছে ধৈর্য।
না জানে সে কবে মির্জাকে উঠিয়ে গুম করে তার রাজ্যে। ইয়াসিনকে হাসপাতালে রাখতে হবে আরও কিছুদিন। নুসাইবা শোরুম থেকে হাসপাতালে গিয়েছিল, বাবাকে কেবিনে শিফট করেছে আজ 2 দিন। মেয়েটা অত্যন্ত খুশি, তাই ইয়াসিন মেয়ের হাসি খুশি মুখ দেখে স্বস্তি পায়। মেয়েটাকে দেখে ক্লান্ত লাগছে, চোখটা কেমন ভারী হয়ে আছে। সে এক হাত তুললে নুসাইবা আরও এগিয়ে যায় বাবার দিকে। কিছু লাগবে বাবা? ইয়াসিন কাপা হাতে মাথা ছুঁয়ে দেয় মেয়ের। আবেগে চোখে জল জমায়, সেটা অদেখা নুসাইবার, কারণ বাবারা কষ্ট লুকাতে ওস্তাদ। লাগবে না, তোমাকে একটু আদর করছি। ইয়াসিন মুচকি হাসলে মেয়েটা আরও এগিয়ে যায় বাবার দিকে। ইয়াসিন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট? কিসের কষ্ট? এই যে তুমি একা হাতে সংসার সামলাচ্ছ, বাবা এখানে পড়ে আসি, ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। চাচু থেকে সাহায্য নাও। নুসাইবা বাবার কথা হাসতে চেষ্টা করে, হাসেও সে। বাবার কাঁধে মাথা রেখে বলে, কখনোই না, আমি আছি তো। আমি দিব্যি আরাম পাচ্ছি তোমাকে রেস্ট করাতে পেরে। সেই আজীবন তো নেতা হয়ে দৌড়াদৌড়ি করেছো, এখন আরাম করো, বড় মেয়ে আছে তোমার। সুস্থ হয়নি জলদি, এরপর বাবা আবার সব বোঝা তুলে নেবে। কিন্তু রাজনীতিতে না বাবা, কখনো না। আমরা সাধারণভাবে বেঁচে থাকবো, অন্তত কোনো শত্রু তো থাকবে না। সেগুলো পরের বিষয়, আপাতত রেস্ট করো। এখনের মতো তোমার সোনার সংসারকে তোমার বড় মেয়ে সামলাচ্ছে। মেয়েটা বাবাকে শান্ত করার চেষ্টা। ইয়াসিন এখনও আবেগ ধরে রাখে, কিন্তু চক্ষু তার ছলছল। বাবাদের কাঁদতে নেই সন্তানদের সামনে, না হলে তারা যতটা না দুর্বল তার চেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার কিছুটা শেষের দিকে নুসাইবা বাবাকে বিদায় দিয়ে বাইরে আসে। ইয়াসিন চিন্তা করছিল মেয়েটা কিভাবে ফিরবে সেই নিয়ে, কিন্তু হাবিবা আসবে কলেজ থেকে, সেটা জানিয়ে মেয়েটা বাবাকে চিন্তামুক্ত করে, যেটা ছিল মিথ্যা। বাবাকে চিন্তায় না রাখার জন্য মিথ্যা বলা। ভেতরে ভেতরে সে নিজেই শঙ্কিত। চাচাকে ফোন দিয়ে বলে গাড়ি পাঠানোর কথা, একবার ভাবলো, পরে মাথায় আসে আজকে তারা সবাই ব্যস্ত, নতুন পরিবারের সবাই আসবে আজ সেখানে। নুসাইবা এখন সেখানে যাবে। হাসপাতাল থেকে চাচার বাসার দূরত্ব বেশ ভালো। লিফটে চড়ে নিচে নামলে গেটের সামনে পৌঁছালে সে অবাক হয়। অ্যালেক্স দাঁড়িয়ে, সাথে অফিসের গাড়ি। নুসাইবা অপেক্ষা তাকে অন্যদিকে যেতে নিলে অ্যালেক্স তাকে ডেকে হচ্ছে, ম্যাডাম কোথায় যাচ্ছেন? গাড়ি এইদিকে। নুসাইবা থামে তার কথা। অ্যালেক্স ততক্ষণে এগিয়ে আসে তার দিকে, বেশ ফর্মাল ভঙ্গিমায় দাঁড়িয়ে বলে, ম্যাম। অফিস আওয়ার শেষ, আমি এখন কই যাব না যাব সেটা একান্তই আমার পার্সোনাল বিষয় নয় কি? অফিসের গাড়ি কি আমার পার্সোনাল গাড়ি যে যেখানে ইচ্ছে সেখানে এই গাড়ি চড়ে যাব আমি? নুসাইবা বিরক্ত হয়, স্বাভাবিক বিরক্ত হওয়া। সে তো গাড়িকে অপেক্ষা করতে বলেনি, আর এসব জানলে বেঞ্জামিন যদি তার চাকরি নিয়ে নেয়। নুসাইবা চিন্তিত, সাথে ভীত শক্ত মুখ। ম্যাম আপনি কোথায় যাবেন? নামিয়ে দিচ্ছি, আপনার বাসায় নামালেই আমার দায়িত্ব শেষ হবে। শেষের কথাটা বিড়বিড় করে বলে সে। তার ঘাড়ে যে এক লোক বন্দুক দিয়ে এই মেয়ের দায়িত্ব দিয়েছে, সেই কথা তো সামনের মেয়েটাকে বলা যাবে না। বেঞ্জামিন জীবিত রেখে তার কলিজা বের করে অ্যালেক্সকে গলা পরিষ্কার করে বলে, আমি চাচার বাসায় যাব, আমার ফ্যামিলি আজ ওখানে, অর্থাৎ এখন আমাকে আমার মতো যেতে দিন। নুসাইবা যেতে নিলে অ্যালেক্স আবারও বলে হচ্ছে, তাহলে ওইখানে নামিয়ে দিই, আপনার ফ্যামিলি আছে, সমস্যা নেই, আমারও গন্তব্য সেখানেই। নুসাইবা এবার রেগেই যায়, কিন্তু বৃষ্টির তোপে সেই রাগ গিলেই ফেলে। অলরেডি কয়েকটা লোকের বাজে দৃষ্টির জন্য সে বারবার মাথার কাপড় ঠিক করছে। অতঃপর আর তর্ক না করে উঠে পড়ে সে গাড়িতে। গাড়ি চলতে নিলে মেয়েটা সিটে হেলান দেয়, বিড়বিড় করে আওড়ায়, আমি কেন ভুলে যাই এই আহাম্মক মানুষটা, ঘমন্ডি লোকটা অ্যাসিস্ট্যান্ট। সবাই ওখানে গেলে এই মানুষটাও তো যাবে। যাক, ভালোই হলো, নিরাপদে যেতে পারবো চাচার বাসায়। ভাবলে সে নুসাইবা সব কিছু স্বাভাবিকভাবে নেয়, কিন্তু সে একটু আজ করতে পারে না। তার জন্য বেঞ্জামিন নামক মনস্টার লোকটার নেশা কতটা প্রখর, কতটা উন্মাদ। নাজিমের বাড়িতে বাইরে লাইটগুলো জ্বলজ্বল করছে, এক উচ্চমুখর পরিবেশ। আজ দুপুরে ফালাক দেশে এসেছে, আবার আজকেই তার বিয়ের তারিখ ঠিক হবে। সব মিলিয়ে ব্যাপারটা এলাহি কাণ্ড। যদিও নাজিম ইয়াসিন সুস্থ হওয়ার পর বিয়ের জেট রাখবে, কিন্তু ফালাক চাচ্ছে আজই পাকা কথা হোক। নুসাইবা হাবিবা থেকে সব শর্টকাট শুনেছিল। শোরুমে থাকায় সে এয়ারপোর্টে যেতে পারেনি বাকিদের সাথে। গাড়ি থেকে নেমে নুসাইবা ধীরে ধীরে হাঁটে। হাবিবা
তার জন্য এক্সট্রা কাপড় বাড়ি থেকে নিয়ে এসেছে এখানে। বোনেরা সকলে মিলে তৈরি হবে। সে দুয়ারে পা রাখতে হঠাৎ একটা লম্বা অবয়ব দেখে পা থামিয়ে ফেলে। একটুর জন্য ধাক্কায় লাগতো। নুসাইবা ব্যাগ চেপে ধরে দৃষ্টি তুলল ফালাককে। দেখতে পায় এক চিলতে হাসি ঠোঁটে বিচরণ করে মুহূর্তেই। ফালাক ভাই, কেমন আছো তুমি? আল্লাহ, 2 বছর পর দেখলাম তোমায়। ভালো, তুই কেমন আছিস? ফালাক হেসে উত্তর দেয়। চাচাতো বোন হলেও নিজের বোনদের মতোই নুসাইবা তাদের আদর করেছে ফালাক। হ্যাঁ, ভালো। শুনলাম তুই বেঞ্জামিন ভাইয়ার শোরুমে ডিজাইনার হিসাবে আছিস, ঠিক যাচ্ছে সব? হ্যাঁ, ওখানে আছি, ভালোই যাচ্ছে সব। ফালাক আরও কিছু বলতে চেয়েছে, কিন্তু নুসাইবা হাবিবকে দেখতে পেয়ে তাড়া দেয়। সে একটু তৈরি না, খুব এক্সাইটেড লাগছে তার। 5 মিনিটের রেস্ট নিয়ে আজকের জন্য রেডি হতে হবে। সে ভাইকে হেসে বলে উঠছে, ভাই তোমার সাথে গল্প তো হবেই, আমি গিয়ে তৈরি হয়ে নিই, লেট হচ্ছে অনেক। হ্যাঁ, অফকোর্স, যা যা, ওরা 1/2 আওয়ারের মধ্যে আসবে। ফালাকের জবাবে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। ভালোই মেহমান এসেছে বাড়িতে। ফালাকের মামা মামিরা খালারা সবাই মিলে এক উৎসব লেগেছে যেন। নুসাইবা অল্প আলাপ করে চাচির সাথে দেখা করে। চাচি আজিমা তাকে দেখে জড়িয়ে ধরে। ইস, আমার মেয়েটা শুকিয়ে কি হলো? সময় করে একদম আসতে পারিস না? কতদিন পরে এসেছিস জানিস? হ্যাঁ চাচিমা, কি করব বলো, শরীরটা তো সায় দেয় না, শোরুমে কাজের চাপও থাকে। বুঝছি মা, যা যা উপরে গিয়ে রেডি হয়ে যা। লাবিবা আর জামিম অপেক্ষা করছে তোর জন্য, আর আমি খাবারও পাঠাচ্ছি উপরে। চাচির কথা নুসাইবা হেসে বিদায় নেয়। দোতলায় উঠলে কাঙ্ক্ষিত কক্ষে পৌঁছালে হাবিবা তার জামা বের করে রেখেছে বিছানায়। জামিন আসে, জড়িয়ে ধরে। আল্লাহ, কতদিন পর আমার হুড়পড়ি দেখা পেয়েছি। আপু কেমন আছো তুমি? জিবরান কোথায়? জিবরান ওর বাবার সাথে সেলুনে গিয়েছে। ছেলেটা চুল একদমই কাটতে দিচ্ছিল না এখানে, এরপর তোর ভাইয়া ধরে নিয়ে গেল। যা যা, রেডি হয়ে যা, অনেক গল্প বাকি তোর সাথে। জামিন বলে উঠলে নুসাইবা তার কাঁপুনি ওয়াশরুমের দিকে এগোলো। তার অন্য চাচাতো বোন লাবিবা ওয়াশরুমে থেকে বেরোয়। তাকে দেখেই ফ্রিকুচকে আসে নুসাইবার, তাও ঠোঁটে হাসি টেনে রাখে। লাবিবাই আগ বাড়িয়ে বলে, গড, তুমি তো লেট করেছো। হসপিটালে গিয়েছিলাম। আদর্শ মেয়ে, হ্যাঁ? এমন আদর্শ হও যে মানুষ তোমাকে ব্যাকডেটেড বলে। শেষের কথাটা ফিসফিস করে আওড়াইছে। লাবিবা কি মিন করেছে সেটা বুঝেছে নুসাইবা। ওয়েস্টার্ন পরে না দেখে অলয় এককালে লাবিবার সাথে সমালোচনাই করে। লাবিবাকে রেস্টুরেন্টে গভীর ছুঁয়ে এই কথাটাই বলেছিল, যেটা অলয়ের দুশ্চরিত্রের সমান হওয়ার সময় ভেসে আসে। লাবিবাকে তখন থেকে ছোট বোন হিসেবে কম জানে সে। চরিত্র খারাপ তার প্রচুর, কারণ সেদিন অলয়কে লাবিবা নিজেই সায় দিয়েছে, চুমনি লিপ্ত হয়েছিল এমন ভিডিও দেখিয়েছে তাকে জামিন, যেটা হাবিবাও জানে। নুসাইবার অতীতের কিছু ভাবে না, কারণ অনুভূতিরা শুরু হওয়ার আগেই শেষ হয়েছিল এক কুলাঙ্গারের জন্য, যেটার কোনো ঘটনা তার মনেও রাখেনি। আল্লাহ কতটা পছন্দ করলে এমন বান্দার থেকে নুসাইবাকে রক্ষা করেছে। মেয়েটা আল্লাহর দরবারে শুকরিয়া করে রোজ। মেয়েটা ভালো করে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। এই যে মুখে পানি লেগে আছে তার, এটাই তার প্রধান প্রসাধনী। সৌন্দর্যের মালকিন, খয়েরি রঙের ফুল হাতা, পাকিস্তানি সুতির কামিজে পরে, খোলা চুল আর ঠোঁটে মলিন করে লিপস্টিক দেওয়া, মাথায় কাপড় টানে সে দ্রুত। নিচ থেকে তখন খবর এসেছে মেহমান বা গাড়ি থেকে নামছে। লাবিবা তখন রুমে আসে, হাতে ফুলের তোড়া আর কিছু চকলেটস। তারপরে খুবই টাইট পেজ অবধি একটা টপস, সাথে লং জিন্স, দেখতে দৃষ্টিকটু লাগছে। এই জলদি নামো, ওদেরকে ফুল চকলেট দিতে হবে তো। এই বেয়াদব, কত বলার পরও কাপড় চেঞ্জ করেনি, লাগছে দেখতে কেমন। বাদ দাও না, চলো নিচে যাই। নুসাইবা জামিনের সাথে নিচে নেমে হাঁটতে থাকে। ঘরের মেইন দরজায় বাকি কাজিনরা দাঁড়িয়ে। নুসাইবা আর জামিন একপাশে দাঁড়ায়। তারা ফুল চকলেট কিছুই নেয়নি। নুসাইবার অস্বস্তি লাগে এসব, তাই জামিনও সিদ্ধান্ত নিল তারা এমনিতেই দাঁড়াবে। একে একে সবাই ঢুকে বরণ হয়। নুসাইবা পুতুলের মতো দেখতে অলিভিয়ার সামনে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। মির্জা দেখতে তার মায়ের মতন,
অত্যন্ত রূপবতী। অলিভিয়াকে নিয়ে জামিন ভেতরে যেতে উদ্যত। তখনই জিবরান এসে পেট জড়িয়ে ধরে নুসাইবার। খাম্মি, হাউ আর ইউ? জিবরান, আমার বাবাটা কেমন আছো? আমি ভালো। জিবরান আর তার বাবা মেহমানদের জন্য বাইরে দাঁড়িয়ে ছিল। আমি সুপার ভালো। মেয়েটা আরও কথা বলতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ স্টপ দিস বিহেভিয়ার। এমন বাক্য শুনে সে চমকে উঠছে। প্রথমে ভাবে বেঞ্জামিন আসবে না, কিন্তু তার কণ্ঠ শুনে মেয়েটা দরজার দিকে নজর দেয়। শক্ত করে চেপে ধরে জিবরানের হাত। লাবিবা একা দাঁড়িয়ে ফুল নিয়ে। একটু আগেই মেয়েটা দরজার বাইরে ছিল। বেঞ্জামিন প্যান্টের পকেটে হাত ঢুকে শটান দাঁড়িয়ে। মনে হচ্ছে লাবিবা তাকে ফুল নিতে জোর করছে। সে ইংরেজিতে বেশ মোলায়েম সুরে বেঞ্জামিনকে ফুল নিতে আহ্বান করে। প্লিজ ফুলটা নিন, নিন না, আপনি কিন্তু সুপার হট। স্টপ, আল স্ল্যাপ ইউ হার্ডলি, স্টুপিড। তার এমন উচ্চ কথায় কেঁপে উঠছে নুসাইবা। জিবরানকে জড়িয়ে ধরে। লাবিবা নুসাইবার দিকে তাকিয়ে লজ্জায় অপমানে দৌড়ায়। বেঞ্জামিন ভেতরের দিকে এগিয়ে আসতে নিলে মেয়েটাকে দেখে থমকে উঠছে নুসাইবা। তার চিৎকারে তখনও বুকের ধুকধুক গুনতে ব্যস্ত। এমন জোরে নতুন আত্মীয়কে কে বকে? আর ইউ ওকে সাইবা? বেঞ্জামিন অত্যন্ত ধীর, এমন মাতাল সুরে চিৎস করে। ইয়েস স্যার, ভেতরে আসুন। কথাটা বলেই সে 1 সেকেন্ড দাঁড়ানি জিবরানের হাত ধরে ভেতরের দিকে হাঁটতে থাকে। বেঞ্জামিন তার কদমের সাথে তাল মিলিয়ে চলে। চোখে তখনও মেয়েটার ভীত দৃষ্টি, ঠোঁটের কাঁপন, হালকা রঙে লিপস্টিকে আবৃত ঠোঁট দুটো দৃশ্য হট্টগোল করছে। হাঁটতে হাঁটতেই সে একটা গভীর সিন অনুমান করলো। অন্তর তার নিজেকেই বলে উঠছে, ইচ্ছা করছে দেয়ালের সাথে চেপে তোমার জুসি লিপস আমার লিপসে আটকে দেয়। অথচ তার গভীর সুদর্শন মুখের আবেশে বাকিরা প্রশংসায় কানাকানি করছে। তার আগমন গমগম করতে থাকা ড্রয়িং রুমে কেমন চুপসে গেল। পুতুল বড় ছেলের নামেই বলেছিল এতক্ষণ। তার বড় ছেলে একটু গম্ভীর, কথা কম বলে, বেশ রাগী। সত্যিই সেটা। বাকি আত্মীয়রা সবাই বেঞ্জামিন অ্যাটিটিউড নিয়ে প্রশংসা না করে পালো না। একদম কঠোর সুদর্শন ভাবের পুরুষ যাকে বলে। সবাই ভালো আলোচনার মতো। হেনার অবস্থা, নুসাইবার অবস্থা, সবটা আজিমা গল্পে গল্পে আওড়ায়। পুতুল আর চোখে দেখে পিলারের সাথে হেলান দেওয়া একটা লক্ষ্মী মেয়ের অবয়ব। সে একটা ছোট্ট বাচ্চার সাথে টুকটাক করে কথা বলছে, মিটিমিটি হাসছে। বাড়তি কোনো আলোচনায় নেই যেন। পুতুল খুব পছন্দ করে মির্জাকে। দৃষ্টি মিললে তাদের হাতের ইশারায় ডাকে। নুসাইবার হাত শীতল হয়ে আসে। তাকে কেন ডাকবে ভদ্রমহিলা? নুসাইবা জিবরানকে নিয়ে সাথে যায়। পুতুল হাত ধরে তাকে নিজের পাশে বসায়। ভালো আছো আম্মু? এত আন্তরিকতা, এত মোলায়েম সুরের ডাক, উনি ঘামান্দি লোকটাকে জন্ম দিয়েছেন সত্যি। আলহামদুলিল্লাহ। আপনি আন্টি? নুসাইবা ভয়ে ভয়ে আওড়ায়। পুতুল কিচ্ছু বলার আগেই হেনা আসে। সেখানে এসেই বলে উঠছে, এটা আমার বড় মেয়ে নুসাইবা ইয়াসিন জামান। ওর হাজবেন্ড ফিনল্যান্ড আছে বর্তমানে, নাম অলয়। নুসাইবা হিতায়ত জ্ঞান হারিয়ে ফেলে যেন। মা কেন এইসব বলছে, যেটা সম্পূর্ণ মিথ্যে, মায়ের ভ্রম। মা এইসব কেন বলো? নেহা আপা, এসব মিথ্যা। আপনার মাথার ভুলভাল চিন্তা। আপনার মেয়ের বিয়ে ভেঙেছে, বিয়ে হয়নি, সে অবিবাহিত। আমার বিশ্বাস আপনার রাজকুমারীর জন্য একজন রাজকুমার আসবে, যে আপনার মেয়েকে রানীর মতো করে রাখবে। পুতুলের এমন হিপ্নোটাইজ শব্দে, কাতর ভরা কণ্ঠে হেনার বেরিয়ে আসা চিৎকার সব গলায় আটকে পড়ে। সে যেন পুতুলের দৃষ্টিতে হারিয়ে যায়। পুতুল তাকে নিজের দিকে ফিরিয়ে আবার বলে, আপনি একজন সুস্থ মা। আপনার মেয়ের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। সে অবশ্যই বিবাহিত হবে, অতি জলদি হবে, আমার বিশ্বাস। নুসাইবা দাঁড়িয়ে যায়। তার চোখে পানির আভাস, গালে হাত দিয়ে সে টালমাটাল। আজিমা তখন তার কাঁধ চেপে নেয়। পুতুল আপা অনেক বড় সাইকোলজিস্ট ছিলেন বিয়ের আগে। বিয়ের পর হাজব্যান্ডের নিষেধাজ্ঞায় কাজ ছেড়ে দেন। তারপর সেই ট্যালেন্টের জন্য এখনও রাশিয়ায় বেশ কয়েকজন ধনীর স্ত্রী তার সাথে এমন আলাপ করে। হেনা, ঠিক হয়ে যাবে, তুই দেখিস। নুসাইবা নীরবে চোখে জল ফেলে। ওষুধের চেয়েও যেন হেনার কাছে পুতুলের কথাগুলো ম্যাজিকের মতো কাজ করেছে। সাইকোলজিস্টের এই স্পেশাল পাওয়ার যেন পুতুলের মাঝে সবই দিয়েছেন সৃষ্টিকর্তা।
ইতিমধ্যেই হেনা অতীত ভুলতে শুরু করে। পুতুল এই জিনিসটা ভালো করেই মাথায় সেট করিয়ে দেয়। তার বড় মেয়ে অবিবাহিত, এটা কেবল প্রথম ধাপ। তাদের মধ্যে কথা চলতেই থাকে। হেনাও কেমন কাবু হয়ে যাচ্ছে পুতুলের দিকে। চারিদিকে প্রফেশনাল গার্ডস পাহারা দিচ্ছে, অল্প সংখ্যক কিন্তু অস্ত্রধারী। তাদের মধ্যে নুসাইবা ইথেন আর দোয়াতকে দেখেছিল ডাইনিংয়ের কোনায় কোনায়। পুরুষেরা সব লিভিং রুমে, ফালাক, ইয়ামিন, অলিভিয়া, হাবিবা আর লাবিবা ছাদে, নুসাইবা আর জামিন নিচেই হেনাদের সাথে। কিছুক্ষণ পর বেঞ্জামিন লিভিং রুম থেকে বেরিয়ে আবারও সাথে সাথে নুসাইবার সাথে দৃষ্টি মিলল। ভেতরে চলে যায়। লোকটা মেয়েটাকে নিয়ে অস্থির। অনেকক্ষণ দেখেনি যে, পরে মেয়েদের দেখা পেয়ে স্বস্তি পায়। ফালাক নেমে এলে আংটি বদল হয় তাদের। গার্ডরাও ঘেরাও করে ছিল তখন চারিদিক। জমজমাট আলোচনার পর বিয়ের দিনক্ষণ সবই নির্ধারণ করা শেষ। 2 মাস পরেই বিয়ের দিন ধার্য হয়েছে। আগামী সপ্তাহে সবাই মিলে বেঞ্জামিনদের বাংলোতে যাওয়ার দাওয়াত। হেনা কাউন্সেলিংয়ের পর ঘুমিয়ে পড়ে ভেতরের রুমেই সোফায়। পুতুল নুসাইবাকে জানায় কাল সন্ধ্যায় যেন হেনাকে নিয়ে কাউন্সেলিংয়ের জন্য বাংলোতে যায়। মায়ের ইমপ্রুভমেন্ট দেখে দোটানায় ভুগতে থাকে নুসাইবা। রাজি হয়, যদিও সে প্রথমে ইতস্তত করে, কিন্তু পুতুল খুবই জোর করে। আর আজিমা এবং জামিনও ইশারা দেয় রাজি হওয়ায়। হাসির ঠাট্টায় ব্যস্ত সবাই। গ্রুপ ছবি তোলার জন্য সবাই একজোট হচ্ছে। ডাক পড়লে নুসাইবা সরে আসে মায়ের নিকট থেকে। এদিকে এগিয়ে যায় দৃঢ় পায়ে। সবার মাঝে একদম আলাদা তার বস, যে কোনো কিছুতেই নেই, শুধু শটান দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত। নুসাইবা অন্যদিকে দাঁড়াতে নিলে পুতুল তাকে জেকে হচ্ছে, মা তুমি এদিকে আসো। সে পুতুলের ডাকে পা বাড়ায়। এর মাঝে ভিড়ে লাবিবা তাকে পা দিয়ে হালকা আঘাত করে। নুসাইবা হুড়মুড়ি পড়তে নিলে তার কাঁধ ধরে চেপে ধরে বেঞ্জামিন। মেয়েটার পায়ে চাপ লেগে বেশ ব্যথা হয়। What happened, Miss Saiba? Are you hurt? বেঞ্জামিন তার কাঁধ স্পর্শ করে আবেশে। মেয়েটার শরীর মোলায়েম, অত্যন্ত মোলায়েম। হঠাৎ প্রেয়সীর এমন হেয়ালিপনায় লোকটার কপালে রক ফুলে উঠে ক্রোধে। কিছু না স্যার, আম ফাইন, থ্যাংক ইউ। প্রেয়সী সোজা হয়ে দাঁড়ায়। বেঞ্জামিন তার কাজ ছেড়ে দেয় আলগোছে। লাবিবা মুখ কুচকে নেয়। কেন জানি তার নুসাইবার এমন নরম স্বভাব, অতি ভালো রূপ সহ্যই হয় না। আর এই সুদর্শন লোকটা তার বস হওয়াতে হয়তো কিছুটা কথা বলে। তার কর্মচারী যে মির্জা, না হয় লাবিবাকে তো চর দিবেই বলেছিল। কিসের স্যার? এটা কি ওয়ার্কিং প্লেস? ভাইয়া ডাকবে। পুতুল তার মুখে হাস রেখে বলে উঠছে, আচ্ছা আন্টি, ভাইয়া বলবো। নুসাইবা মুচকি হাসে। ছবি তোলার জন্য সবাই প্রস্তুত। নুসাইবার ঠিক পিছে সেই লম্বা মানব আরন বেঞ্জামিন। পাশে পুতুল। লোকটা সুঘ্রাণ নাকে এসে লাগছে। হঠাৎ তার ঘাড়ে কারো নিঃশ্বাসের ছাপ পড়ে। ভঙ্গিমা এমন যে লোকটা মাথা নিচু করে মোবাইল দেখছে কিছু, কিন্তু মেয়েটা মাথা বাঁকা করলে শরীর হিম হয়ে আসে। পেছন থেকে বেঞ্জামিন নামক লোকটার হিসিস নিশ্চুপ শব্দ ভাসে অত্যন্ত গভীরভাবে। Bhaiya? Ha. Try calling me Bhaiya once, and I'll show you 1,000 reasons never to call me that again. Miss Nusaiba, Saiba.